হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, তার সাথে কেপি কনস্টেবল, এর সাথে আরপিএফ, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত প্রশ্নোত্তরও কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা প্রিভিয়াস ইয়ারে যেগুলো হয়ে গেছে, তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আসা হয়েছে, যেমন তোমাদের পরীক্ষায় আসে ঠিক সেরকম ধরনের কোশ্চেন কিন্তু নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো আজকে এই ভিডিওটি যাতে মক টেস্ট নম্বর 21, এর আগে আমরা 20টি মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি। তো সেইগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো সরকারিয়া কমিশনটি যুক্ত হয়েছে কেন্দ্র ও রাজ্য সম্পর্কে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন সি। চলো নেক্সট পরবর্তী প্রশ্নটা দেখতেছ, বাংলার কোন সালে দুর্ভিক্ষ হয়েছিল? বাংলায় কোন সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1943 সালে। চলো পরবর্তী প্রশ্নটা দেখবো। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, নিচের কোন শৈল শহরকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়? নিচের কোন শৈল শহরকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়? তো এখানে দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, খাসিয়ারকে বলা হয়। খাসিয়ারকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। ভারতের মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিত খাসিয়ার হিমাচল প্রদেশের চম্বা জেলায় অবস্থিত। এই খাসিয়ার একেই বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। ঠিক আছে, দেখো এটা ইউনিক কোশ্চেন কিন্তু তোমাদেরকে দেওয়া হলো, তো অবশ্যই এটা খেয়াল রেখো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এর আদর্শ কোন বিপ্লবের মূল মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ হয়েছিল? স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এর আদর্শ কোন বিপ্লবের মূল মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ হয়েছিল? তো তোমরা জানো এটি হচ্ছে ফার্সি বিপ্লবের মূল আদর্শ। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হলো অপশন সি। তো ফার্সি বিপ্লব কবে হয়? তো ফার্সি বিপ্লবের সূচনা হয়েছিল তোমার 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে ফার্সি বিপ্লবের সূচনা হয়। এবার দেখো আমাদের ভারতীয় সংবিধানে বেশ কিছু জিনিস বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। তো সেগুলোর মধ্যে দেখো অস্ট্রেলিয়া থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। যেমন যুগ্ম তালিকার ধারণাটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, বাণিজ্যের স্বাধীনতার ধারণাটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, সংসদের 2 কক্ষের যে যৌথ অধিবেশন সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধানের থেকে আমাদের নেওয়া হয়েছে, যে ধারণাটি সেটা কিন্তু নেওয়া হয়েছে। এর সাথে আমাদের ভারতের সংবিধানের মূল যে বিষয় সেগুলো কিন্তু আমাদের 1935 সালে যে ভারত শাসন আইন, সেখান থেকে ভারতের যে সংবিধান সেগুলো কিন্তু বেশি নেওয়া হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রীয় স্কিম, এই ধারণাটা কিন্তু আমাদের 1935 সালে ভারত সরকার আইনের যে ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। রাজ্যপালের কার্যালয়, এর সাথে বিচার বিভাগ, পাবলিক সার্ভিস কমিশনার, জরুরি বিধান, প্রশাসনিক বিবরণ, এই সমস্ত কিন্তু আমাদের 1935 সালে ভারত শাসন আইন যে ছিল সেটা কিন্তু সেখান থেকে সংগ্রহ করা হয়েছে সংবিধানে। এর সাথে আমাদের সংবিধানে ব্রিটেনের সংবিধান থেকে কিছু ধারণা নেওয়া হয়েছে, যেমন সংসদীয় সরকার, আইনের ভূমিকা, আইনি পদ্ধতি, এক নাগরিকত্ব। এই এক নাগরিকত্বের ধারণাটি কিন্তু আমাদের ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এর সাথে ক্যাবিনেট যে পদ্ধতি সেটা কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তার সাথে সাথে আমরা জানি আয়ারল্যান্ড থেকে বেশ কিছু নেওয়া হয়েছে, যার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু নোট করবে, ঠিক আছে। এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভার সদস্যদের মনোনয়নের যে প্রক্রিয়া সেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধানের থেকে ধারণাটা নেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে ভারতীয় সংবিধান সেখানে বেশ কিছু ধারণা নেওয়া হয়েছে, যেমন রাষ্ট্রপতির অভিশংসন এবং মৌলিক অধিকার ধারণাটি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতির অপসারণের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমেরিকার যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের ধারণা থেকে নেওয়া হয়েছে, আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনার ধারণাটাও কিন্তু আমেরিকার যে সংবিধান আছে সেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। কানাডা থেকে কী নেওয়া হয়েছে? কানাডা থেকে আমাদের ভারতে নিয়েছে একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্র, কেন্দ্র অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করা হয়েছে কেন্দ্রের হাতে, যে ধারণাটা সেটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। এছাড়াও দেখো সোভিয়েত
ইউনাইট থেকে নেওয়া হয়েছে বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, অধুনা রাশিয়া থেকে যে ধারণাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যের যে ধারণাটা সেটা কিন্তু সোভিয়েত সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং প্রস্তাবনা ন্যায়ের আদর্শ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ধারণাটি প্রস্তাবনা রয়েছে সেটা কিন্তু সোভিয়েত যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে দেখো প্রস্তাবনায় স্বাধীনতার আদর্শ, প্রস্তাবনায় সমতার আদর্শ, প্রস্তাবনায় ভ্রাতৃত্বের আদর্শ, এটা কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু নেওয়া হয়েছে। তার সাথে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে একটা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তো এইগুলো তোমরা কিন্তু অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? মাউন্ট এভারেস্ট এটি কোন দুটি সীমান্তে অবস্থিত? তো আমরা জানি মাউন্ট এভারেস্ট এটি অবস্থিত নেপাল এবং তিব্বতের মধ্যে, যেটা কিন্তু চীনের অধিগ্রহণে রয়েছে এই তিব্বত, সেখানটা এটা মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং নেপাল এবং তিব্বতের মধ্যে অবস্থিত। এটি চীনের স্বায়ত্তশাসিত এলাকা এবং এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8,849 মিটার বা 29,000 ফুট, 29,032 ফুট থেকে এর উচ্চতা রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল অর্থাৎ WPP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। একটি হচ্ছে দেখো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশালিস্ট 55টি মডেল সেট দিয়ে তৈরি আমাদের একটি প্র্যাকটিস সেট, যেখানে তোমরা ফুল 16টি প্র্যাকটিস সেট পাবে, অর্থাৎ 85 নম্বরে 16টি প্র্যাকটিস সেট পাবে এবং প্রত্যেকটি সাবজেক্ট স্পেশাল 10টি করে প্র্যাকটিস সেট সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন 10টি ইংলিশের টেস্ট দেওয়া রয়েছে, 10টি জিকে টেস্ট দেওয়া রয়েছে, 10টি ম্যাথেস টেস্ট দেওয়া রয়েছে এবং 10টি জেই বা রিজনিংয়ের টেস্ট দেওয়া রয়েছে। তো এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে আমাদের এই পিডিএফটি। তো এখানে আরও পেয়ে যাচ্ছ তোমরা WPP 2019 এবং 20 যে মেন পরীক্ষা হয়েছে সেই মেন পরীক্ষার প্রশ্নের সলিউশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, প্রশ্ন এবং উত্তর এখানে পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে, মাত্র 80 টাকার বিনিময়ে এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এত কম দামে ইউটিউব ঘুরে কোথাও তোমরা পাবে না বা বাজারে কোথাও কিছু পাবে না। তো এই পিডিএফ যারা নিতে চাও তারা এই নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবং অপরদিকে আরেকটি দেখতে পাচ্ছি হচ্ছে WPN কেপি স্ক্যানার। এই WPN কেপি স্ক্যানারে কি রয়েছে? WPN কেপি স্ক্যানারে রয়েছে WPP বোর্ড এবং কেপি বোর্ড প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষা নিয়েছে 2011 থেকে 2024 পর্যন্ত, সেই সমস্ত পরীক্ষা প্রিলি হোক, মেন্স হোক, এসআই হোক, সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এখানে তোমাদের জিকে রয়েছে, রিজনিং রয়েছে, তার সাথে ম্যাথ রয়েছে এবং ইংলিশেরও কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই তোমাকে ফলো করা দরকার, কারণ তোমার সামনে পরীক্ষায় কীরকম ধরনের কোশ্চেন আসবে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করলেই তুমি বুঝতে পারবে। তো এর পিডিএফটাও দাম কিন্তু তোমাদের জন্য মাত্র 80 টাকা রাখা হয়েছে। তো একটা কিন্তু বাজারে তুমি যদি নিতে যাও, অন্য যদি কেউ করে থাকে, দেখলাম কিছু কিছু জন 300 টাকার ওপরে বিক্রি করছে, তো আমাদের হাতে অতটা আমরা তোমাদেরকে লুটতে চাই না। আমাদের যতটুকু খরচা হয়েছে আমরা সেটা নিয়ে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তো এই পিডিএফ দুটি করে 80 করে দাম রয়েছে এবং যদি কেউ একসাথে দুটো পিডিএফ নিতে চাও তার জন্য আরও 10 টাকা তোমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 150 টাকায় তোমরা কিন্তু দুটি পিডিএফ সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে SMS করে সেখানে পেমেন্ট করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটি সংগ্রহ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। তো কল করার প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করলেই তোমাদের কিন্তু রিপ্লাই করে দেওয়া হবে এবং সেখান থেকেই তোমরা কিন্তু বাই করে নিতে পারবে। কল করলে কিন্তু কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না, অতএব কল করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, এজ অফ টাইম নিচের কোন ব্যক্তিত্বের জীবনী? এজ অফ টাইম এই বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, কল্পনা চাওলার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে বা ব্যক্তিত্বের জীবনী হচ্ছে এই এজ অফ টাইম এই বইটি। এবং দেখো আমাদের যে মেরি কম, এটা কিন্তু পরীক্ষা আসানোর সময় সেটা হচ্ছে আনব্রেকেবল, আর তার সাথে ধ্যানচাঁদের একটা বই রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় আসে, গোল, এগুলো কিন্তু আসে। এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলি কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে।
চলো পরবর্তী প্রশ্নটি দেখো, 7 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারা কিসের সাথে সম্পর্কযুক্ত? ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারাটি কিসের সাথে সম্পর্কযুক্ত? তো ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারা এটি সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের সমতার অধিকারের সাথে, অর্থাৎ সমান অধিকারের সাথে সম্পর্কযুক্ত। এরপরে দেখো 14 থেকে 18, এটা আমাদের সমতার অধিকার দেখলাম। 21A যেটা শিক্ষার অধিকারের সাথে যুক্ত, এটা কিন্তু পরীক্ষায় আসে 21A, এই ধারাটি শিক্ষার অধিকারের সাথে যুক্ত। এবং ধারা 19 থেকে 22 স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে এখানে। এবং 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকারের সম্পর্কিত আলোচনা করা হয়েছে এখানে। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটি করে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো অবশ্যই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে দেখে রাখবে। তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1951 থেকে 1956। 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে সূচনা হলো, সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু যে মূল প্রাথমিক খাত সেখানে কিন্তু বেশি দৃষ্টিপাত করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এটি তৈরি হয়েছিল হ্যারাডোমার মডেল অনুযায়ী কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি, সেটা কিন্তু তৈরি হয়েছিল। এবার তোমাদের বলি দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শোনা হচ্ছে 1951 থেকে 56, দ্বিতীয় হচ্ছে 56 থেকে 61, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হচ্ছে 61 থেকে 66। এবং তারপরে দেখো গ্যাপ নিয়ে নিচ্ছে, এবং গ্যাপ নেওয়ার পর সেটা কিন্তু আবার 1969 থেকে 74 সালে শুরু হয়েছে। এই যে গ্যাপ নেওয়া আছে, এটা কিন্তু হলিডে বলা হয়, প্ল্যানিং হলিডে এটা বলা হয়। এই তৃতীয় পঞ্চবার্ষিকীর পর কিন্তু এটা নেওয়া হচ্ছে। তারপরে 74 থেকে 1969 পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও কিন্তু আসে, ভীষণ গুরুত্বপূর্ণ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 74 থেকে 79। এবং তারপরে দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1980 থেকে 1985 পর্যন্ত হয়। তারপর সপ্তম 85 থেকে 90, এবং তারপরে আবারও হলিডে নেওয়া হয়। এবং অষ্টম পঞ্চবার্ষিকী চালু হয় 1992 থেকে 97। তারপর নবম হচ্ছে 97 থেকে 2002, দশম হচ্ছে 2002 থেকে 2007, এবং 11তম হচ্ছে 2007 থেকে 12, এবং 12তম হচ্ছে 12 থেকে 17। এভাবেই কিন্তু চলতে থাকলো। তো চলো 9 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাতে ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? এখনই পড়ে আসলাম আমরা। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নং ধারায় উল্লেখ করা হয়েছে ধর্মীয় স্বাধীনতার কথা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই মৌলিক অধিকারগুলি যেগুলো রয়েছে সেটা কিন্তু সংবিধানের পার্ট 3-তে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নটা দেখে নেবো। নেক্সট প্রশ্নটা দেখতে হচ্ছে, দশম শিখ গুরু নিম্নলিখিত কে ছিলেন? নিম্নের মধ্যে কে দশম শিখ গুরু ছিলেন? তো দশম শিখ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু। শিখদের যে গুরু ছিল তাদের মধ্যে দশম শিখ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত সঙ্গীত তানসেন প্রয়াসও কোন শাসকের দরবারে গান গাইতেন? বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন প্রয়াসও কোন শাসকের দরবারে গান গাইতেন? তো তানসেন হচ্ছে আকবরের দরবারে গান গাইতেন। তো তানসেন ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় সঙ্গীতজ্ঞ, যাকে হিন্দুস্তানের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ বাহক হিসেবে বিবেচনা করা হতো। তিনি মুঘল সম্রাটের একজন দরবারি সঙ্গীত ছিলেন, এবং তার সঙ্গীত এতই শক্তিশালী ছিল যে বন্য প্রাণীদের শান্ত করতে তার যে মিউজিক সেটা কিন্তু চালু করা হতো, বা সঙ্গীত সেটা কিন্তু বাজানো হতো। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছি, বাগদাদ কোন দেশের রাজধানী? বাগদাদ কোন দেশের রাজধানী? তো দেশ, তার রাজধানী এবং কারেন্সি অবশ্যই তোমাকে জানতে হবে। তো বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানীর নাম। ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিত্বের মধ্যে কে ওড়িশার শাস্ত্রীয় নৃত্যের জন্য ওডিসি শব্দটি তৈরি করেছিল? ওডিসি যে শব্দটি সেটা কিন্তু তৈরি করেছিল কে ওড়িশার শাস্ত্রীয় নৃত্যের জন্য? তো এটি করেছিল কবিচন্দ্রন কালীচরণ পটনায়ক, অথবা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠের কতটুকু অংশ জল দ্বারা আবৃত? পৃথিবী পৃষ্ঠের কতটুকু অংশ জল দ্বারা আবৃত? তো আমরা সকলেই জানি 3/4 আমাদের পৃথিবী জল রয়েছে। তো পৃথিবী পৃষ্ঠের 71% জল দ্বারা আবৃত, 71%। তো এই 71%-এর মধ্যে পৃথিবীর সমস্ত জল প্রায় 96.5% সমুদ্রে সঞ্চিত রয়েছে। এই 71 মধ্যে 96.5 এটা কিন্তু সমুদ্রে রয়েছে। এবং ভূগর্ভস্থ জল
হ্রদ স্রোত জলে যে সমস্ত রয়েছে সেটা 10.6 মিলিয়ন ঘনকিমি। 10.6 মিলিয়ন ঘনকিমি রয়েছে এই ভূগর্ভস্থ জল, নদী, হ্রদ স্রোত এই সমস্ত জলের কিন্তু রয়েছে। এই পৃথিবীর মধ্যে এত জল থাকলেও মানুষের ব্যবহারযোগ্য জল মাত্র 0.3%। 0.3% হচ্ছে মানুষের ব্যবহারযোগ্য জল। অতএব জল খরচ করার আগে অবশ্যই ভাববে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে 15 নম্বর প্রশ্ন, নিচের কোন শিল্প সরকারি খাতের অধীনে আসে? নিচের কোন শিল্পটি সরকারি খাতের অধীনে আসে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, বোকারো আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। এটি হচ্ছে আমাদের দেশের প্রথম স্বদেশি ইস্পাত প্লান্ট। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 16 নম্বর প্রশ্ন দেখো, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024 এর সময় প্রত্যাশা রায় কোন খেলার দক্ষতা অর্জন করেছিল? অর্থাৎ এখানে তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে প্রত্যাশা রায় তিনি কোন খেলার সাথে যুক্ত, যিনি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে একটা ভালো দক্ষতা অর্জন বা পুরস্কার অর্জন করেছে, তিনি কিন্তু গোল্ড মেডেলিস্ট ছিলেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, সাঁতারের সাথে যুক্ত তিনি। চলো নেক্সট প্রশ্নটি এখানে দেখতে হচ্ছে, দিল্লির মেহরৌলি লোহার স্তম্ভটি কার কৃতিত্বের বহন করে বলে মনে করা হয়? দিল্লির মেহরৌলির লোহার স্তম্ভটি কার কৃতিত্ব বহন করে বলে মনে করা হয়? তো এটি করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের কৃতিত্ব বহন করে। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? খুবই ইজি একটি কোশ্চেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 1600 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত শিল্পী কর্পূরী দেবী কোন চিত্রকলার সাথে যুক্ত ছিল? কর্পূরী দেবী তিনি কোন চিত্রকলার সাথে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, মাধবনী। এই মাধবনী চিত্রকলা এটা কিন্তু বিখ্যাত একটি চিত্রকলা, যা আমাদের দেখা যায় বিহারে মৈথালি অঞ্চল থেকে। মৈথালি অঞ্চলে এই মাধবনী চিত্রকলা দেখতে পাওয়া যায়। আর দেখো আমাদের ওয়ার্লি চিত্রকলা, যেটা 2 নম্বর অপশানে রয়েছে, ওয়ার্লি চিত্রকলা। এই ওয়ার্লি চিত্রকলাটি মূলত একটি উপজাতি শিল্পশৈলী, যা মহারাষ্ট্রের উত্তর সহ্যাদ্রি রেঞ্জে উদ্বুদ্ধ হয়েছিল, যেটা মহারাষ্ট্রে দেখা যায় ওয়ার্লি চিত্রকলা। এই ওয়ার্ল্ডলি চিত্রকলাটি দেখো, এটা কিন্তু মহারাষ্ট্রের উত্তরাঞ্চলের সহ্যাদ্রি রেঞ্জে উদ্বুদ্ধ হয়েছে। এবং পরবর্তী দেখো সি নম্বরে যেটা রয়েছে কলমকারি। এই কলমকারি চিত্রকলা এটা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখা যায়। এটি মূলত হাতে আঁকা সুতির টেক্সটাইলের উপর এই কাজটি করা হয়। তো এটা কিন্তু বিখ্যাত, এটাও কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট তাঞ্জোর, এটাও একটা চিত্রকলা রয়েছে। তাঞ্জোর এটা আমাদের নাম শুনেই বুঝতে পারছো, এটা আমাদের দক্ষিণ ভারতীয় চিত্রশৈলী, যেটা তামিলনাড়ুতে দেখা যায় মূলত তাঞ্জাভুর এলাকায়। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে দিল্লিতে কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেন? নিচের মধ্যে কে দিল্লিতে কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেন? তো কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেছিল কুতুবউদ্দিন আইবক নিজেই। কুতুবউদ্দিন আইবক নিজেই কুতুব মিনারের ভিত্তি স্থাপন করে। এরপর তার যে জামাতা ছিল তিনি এই কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন, অর্থাৎ ইলতুৎমিশ এই কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিল এবং এর ভিত্তি স্থাপন করেছিল কুতুবউদ্দিন আইবক। এবং এই কুতুবউদ্দিন আইবককে আমরা লক্ষ্যদাতা বা লাখবক্স নামে চিনে থাকি, কারণ তিনি প্রচুর দান ধ্যান করতেন এই কারণে। এবং তার সাথে আরও জেনে রাখবে যে তিনি প্রথম ইসলামিক স্মৃতিস্তম্ভ কুয়াতুল ইসলাম নির্মাণ করেছিল এই কুতুবউদ্দিন আইবকই। এবং যদি ইলতুৎমিশ বলা হয়, তো ইলতুৎমিশ হচ্ছে কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন। তিনি কুয়াতুল ইসলাম এবং কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেছিল। এবং তার সাথে আরেকটা আসে ইলতুৎমিশের সম্পর্কে, সেটা হচ্ছে ইত্যা প্রথা প্রচলন কিন্তু এই ইলতুৎমিশই করেছিল। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, আমাদের সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি নিম্নলিখিত কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো একটু আগে তোমাদেরকে বলে দিলাম বেশ কিছু ধারণা আমাদের বিভিন্ন সংবিধান থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশের সংবিধান থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যুগ্ম তালিকার যে ধারণাটি, সেটা কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, ফ্লিপকার্ট ইউপিআই পরিষেবা চালু করতে কোন ব্যাংক ফ্লিপকার্টের সাথে অংশীদারিত্ব করেছে? তো ফ্লিপকার্টের সাথে একটি যে অংশীদারিত্ব বা স্বাক্ষর সেটা কিন্তু করেছে অ্যাক্সিস ব্যাংক এই ফ্লিপকার্টে ইউপিআই পরিষেবা চালু করার জন্য। চলো নেক্সট
23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বইটি এপিজে আব্দুল কালামের লেখা? এপিজে আব্দুল কালামের লেখা বেশ কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে এখানে রয়েছে টার্নিং পয়েন্টস, এ জার্নি থ্রু চ্যালেঞ্জ। এটি হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালামের লেখা, যিনি আমাদের ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। এই এপিজে আব্দুল কালাম তেনার লেখা। তো তেনার লেখা আরও একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে আমাদের জানি যেটা উইংস ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই যেটা কিন্তু আমাদের এপিজে আব্দুল কালাম লিখেছেন। তার সাথে মিশন ইন্ডিয়া, ইন্সপায়ারিং থটস, দ্য লুমিনাস পার্কস, এই সমস্ত বই কিন্তু তিনি লিখে গিয়েছেন অনেক আগে। এবং তার সাথে ইন্ডিয়া 2020, এ ডিভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম, এই সমস্ত গ্রন্থগুলি আমাদের এপিজে আব্দুল কালামের লেখা। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। তো 24 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি জাপানের মুদ্রার নাম? জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। তো এখানে সবটি করতে গেলে অপশন বি। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন দিনটিকে বিশ্ব পৃথিবী দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব পৃথিবী দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটিকে? তো বিশ্ব পৃথিবী দিবস হিসেবে পালন করা হয় 22শে এপ্রিল এই দিনটিকে। 22শে এপ্রিল এই দিনটিকে বিশ্ব পৃথিবী দিবস হিসেবে পালন করা হয়। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, আরেকটি ডেট থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রতি বছর 8ই মার্চ এই দিনটিকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, নুয়াখাই একটি ফসল উৎসব। তো আনাম যেমন একটি আমাদের কেরালা রাজ্য বা তামিলনাড়ু রাজ্যে যে একটা উৎসব, সেটা কিন্তু একটা উৎসব, সেরকম ধরনের নুয়াখাই একটি ফসল উৎসব, যা প্রধানত ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পালিত হয়? তো নুয়াখাই এই উৎসবটি পালিত হয় মূলত উড়িষ্যা রাজ্যে। ওড়িশা রাজ্যে পালিত হয় এই উৎসবটি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর অবস্থিত মুম্বাই শহরে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান নিচের কোন যন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন যন্ত্রের সাথে যুক্ত? তো ওস্তাদ বিসমিল্লাহ খান একজন বিখ্যাত সানাই বাদক ছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, গান্ধী আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়? গান্ধী আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1931 সালে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়। চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, উইম্বলডন টেনিস প্রতিযোগিতা কোন দেশে আয়োজিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। তো উইম্বলডন টেনিস প্রতিযোগিতা এটি আয়োজিত হয় একমাত্র ইংল্যান্ডের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের প্রাচীনতম লন টেনিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের একমাত্র টুর্নামেন্ট যা ট্রাফ বা ক্লে কোর্টের পরিবর্তে গ্রাস কোর্টে খেলা হয়। গ্রাস কোর্টে খেলা একমাত্র প্রতিযোগিতা যেটি লন টেনিসের সাথে যুক্ত, তো সেটি হচ্ছে উইম্বলডন। এবং এটি প্রতি বছর লন্ডনে ইংল্যান্ডে আয়োজিত হয়। এটি চালু হয়েছিল 1877 সালে 9ই জুলাই এই চ্যাম্পিয়নশিপ চালু হয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু প্রতি বছর লন্ডনে আয়োজিত হচ্ছে গ্রাস কোর্টে একমাত্র লন টেনিসের প্রতিযোগিতা। তো এইখানেই কিন্তু একমাত্র রয়েছে। এবং লন টেনিসের 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়ে থাকে, যার মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন, এবং তার সাথে সাথে আমাদের এই যে রয়েছে একটা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। এটা কিন্তু এই 4টি কিন্তু গুরুত্বপূর্ণ। এই উইম্বলডন টুর্নামেন্ট ঐতিহ্যগতভাবে প্রতি বছর জুনের শেষ দিক এবং জুলাইয়ের শুরুতে 2 সপ্তাহ ধরে লন্ডনে অনুষ্ঠিত হয়। এবং এখানে কিন্তু মেন্স এবং ওমেন্স ফাইনালিস্ট কিন্তু একসাথেই পুরস্কৃত করা হয়ে থাকে এই চ্যাম্পিয়নশিপে। তো এই চ্যাম্পিয়নশিপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে বারংবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হয়েছে, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তো শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত সেটি হচ্ছে আমাদের কাবেরী নদী। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব, যেটি তোমাদেরকে হোমওয়ার্ক রয়েছে। ফুটবলে গোল লাইন এবং পেনাল্টি স্পটের মধ্যে দূরত্ব কত? ফুটবলের এটা ধরো গোল লাইন এবং এটা ধরো পেনাল্টি স্পট। তো এইখান থেকে এটার দূরত্ব কত? তো পেনাল্টি স্পটের মধ্যে দূরত্ব কত, গোল লাইন এবং পেনাল্টি স্পটের মধ্যে দূরত্ব কত?
এটা কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক রয়ে গেল। তো এটা অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই যে 30-32টা কোশ্চেন করলাম তার মধ্যে কতগুলো তোমার ঠিক হলো ভুল হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা দেখো সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।